সংস্কার কার্যক্রমে জাপানের সমর্থন, বাজেট সহায়তায় মিলছে 13,000 কোটি টাকা, আরও বেশি বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। নির্বাচন দিতে চায় না অন্তর্বর্তী সরকার, অভিযোগ মির্জা আব্বাসের। দ্রুত রোডম্যাপের দাবি, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না। জাতি প্রত্যাশা করে ডিসেম্বরের মধ্যেই অতি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। নরসিংদীতে জেল পালানো 3 জঙ্গি সহ 145 কয়েদি এখনও ধরাছোঁয়ার বাহিরে। উদ্ধার হয়নি 29 আগ্নেয়াস্ত্র। নিরাপত্তা নিয়ে জনমনে শঙ্কা। 2025-26 অর্থ বছরের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানোর প্রস্তাব, কমতে পারে আরও 8 খাতে। ঈদ ঘিরে বর্জ্য ব্যবস্থাপনায় উত্তর সিটির ধোঁয়াশা, সেনারা কাজ করবে এমন তথ্য ছড়ালেও তা অস্বীকার করেছে সেনাবাহিনী। ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানজটের আশঙ্কা, পশুবাহী ট্রাকের চাপ সামলাতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। এবং টানা বর্ষণে আকস্মিক বন্যায় নাইজেরিয়া শতাধিক মানুষের প্রাণহানি, নিহতের সংখ্যা বাড়ার শঙ্কা, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছে আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের পূর্ণ সমর্থন জানিয়েছে জাপান। একই সঙ্গে বাজেট সহায়তা হিসেবে প্রায় 13,000 কোটি টাকা দিচ্ছে দেশটি। শুক্রবার জাপানে টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হয়। এতে 6টি সমঝোতা স্বাক্ষর সই হয়। এদিকে শীর্ষ জাপানি কোম্পানি নির্বাহীদের সঙ্গে বৈঠকে নতুন বাংলাদেশের নির্মাণে আরও বেশি বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ ব্যাংক খালি করে গেছে, সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে দেশ। ফাহিম ইউসুফের রিপোর্ট। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে টোকিওতে এ বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেয় জাপান সরকার। বৈঠকে 6টি সমঝোতা স্মারক সই হয়। চুক্তির আওতায় টোকিও ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে মোট $1.063 বিলিয়ন সহায়তা দেবে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য $418 মিলিয়ন উন্নয়ন নীতি ঋণ দেবে দেশটি। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। বাংলাদেশে চলমান রাষ্ট্রীয় সংস্কার ও ইউনূস সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান জাপানের প্রধানমন্ত্রী। এ সময় ইশিবাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে গ্রাফিতি বই আর্ট অফ ট্রায়াম্প উপহার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শীর্ষ জাপানি প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে এক গোলটেবিল আলোচনায় নতুন বাংলাদেশ গড়ায় বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে দেশটির কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। You are born as an entrepreneur, as a creative person. The essence of human being is creativity. If you don't have creativity, you are nothing. পরে জাপানে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। আজকে আমরা বলবো যে বাংলাদেশ প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিনের কার্যক্রম নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। ফলে আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, আদতে প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, স্বৈরাচার বিদায় হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। সাইফুর রহমান তুহিনের প্রতিবেদন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শুক্রবার নানা কর্মসূচি করে দলটি। এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির নেতাকর্মীরাও। শহীদ জিয়া যে দলকে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, সেই দল বাংলাদেশের আত্মার দলে পরিণত হয়েছে। জাতীয় ক্রাইসিসে প্রত্যেক সংকটের মুহূর্তে জীবনের বাজি রেখে ভূমিকা রেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশের প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন চায়, শুধু চান না ডক্টর ইউনূস। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে ইউনূস, একটা ইউনূস, উনি নির্বাচন চায় না। এ উপলক্ষে হাইকোর্ট মাজারের সামনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পুরো জাতি একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। বিষয়টি অনুধাবন করে প্রধান উপদেষ্টা দ্রুতই নির্বাচনের রোডম্যাপ দিবে বলে আশা প্রকাশ করেন তিনি। শহীদের রক্তের প্রত্যাশা আমাদের জাতির অঙ্গীকার। আমরা এই রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করব, সাংবিধানিক কাঠামো ভিত্তি স্থাপন করব। জাতি প্রত্যাশা করে ডিসেম্বরের মধ্যেই অতি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র হুমকির মুখে। স্বৈরাচার বিদায় হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা পায়নি। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। পরে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন দলের এই স্থায়ী কমিটির সদস্য। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। প্রশাসনকে তোষামোদি না করে দেশকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের থানা মোড়ে পথসভায় এ কথা বলেন সার্জিস। বলেন, দু একটি রাজনৈতিক দল, কয়েকজন নেতা কিংবা প্রশাসনের কয়েকজন সদস্য মিলে এই অভ্যুত্থান হয়নি। যদি শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক দল মাঠে নামতো তাহলে এই অভ্যুত্থান সম্ভব হতো না। সার্জিস বলেন, ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল বলেই হাসিনা অস্তিত্ব সংকটে পড়েছিলেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন। দেশ কখনো দু একটা রাজনৈতিক দল, কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। এখনও ধরাছোঁয়ার বাইরে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৩ জঙ্গি সহ ১৪৫ জন কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া ২৯টি আগ্নেয়াস্ত্র সহ ৫,০০০-এরও বেশি গুলি। কয়েদিদের পাশাপাশি লুট হওয়া অস্ত্র ও গুলি বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। দ্রুত সময়ে পালিয়ে থাকা কয়েদিদের গ্রেফতারের পাশাপাশি অস্ত্র উদ্ধারের আশ্বাস পুলিশের। আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। স্বৈরাচারী সরকারের পতনের আগেই ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় ৯ জঙ্গি সহ ৮২৬ জন কয়েদি। লুট করা হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৭,০০০-এর বেশি গোলাবারুদ। এখন পর্যন্ত ৬৪৬ কয়েদি আত্মসমর্পণ করেছে। আর আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযান চালিয়ে ৬ জঙ্গি সহ ৩৫ জনকে গ্রেপ্তার করে। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ১৪৫ কয়েদি। অস্ত্রগুলো লুট হয়েছে, এই অস্ত্রগুলো যদি উদ্ধার না হয় জনমনে স্বস্তি আসবে না। যদি প্রশাসন অতি শীঘ্রই লুটপাটকৃত অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হয়, আমরা মনে করি নরসিংদীর মানুষ শান্তিতে বসবাস করতে সক্ষম হবে। পুলিশ প্রশাসনকে, এসপি সাহেবকে অনুরোধ করব অতি দ্রুত এইগুলি জঙ্গি যারা আছে, যারা পলাতক আছে, এদেরকে যে জায়গায় আছে খুঁজে বার করে যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে আসে। রাজনৈতিক নেতারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি জানান।
জনগণের যানবাহন নিরাপত্তার স্বার্থে আমাদের পুলিশ কর্মকর্তা বা আইনপ্রয়োগকারী সংস্থা বা প্রশাসনকে আরও কঠোর হতে হবে। গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিয়ে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আসলে আইনের আওতায় আনা উচিত। জেল সুপার জানান, হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কারাগারের পরিত্যক্ত ভবনকে আপাতত ব্যবহার উপযোগী করা হয়েছে। আর কারাগারের হামলায় দায়ের করা 2টি মামলা তদন্তাধীন রয়েছে। মামলা হয়েছে, মামলা দুটো তদন্তাধীন, তদন্ত চলছে এবং তদন্ত শেষ হয়তো পুলিশ বলতে পারবে যে আসলে এর সঙ্গে কারা জড়িত ছিল, কিভাবে হয়েছে কি না হয়েছে। দ্রুত সময়ের মধ্যে 3 জঙ্গি সহ কয়েদিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হবে বলে জানান পুলিশ সুপার। আমরা আমাদের যে তথ্য 85টি অস্ত্র খোয়া গিয়েছিল, তার মধ্যে আমরা অলরেডি 57টি অস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং আশা করি বাকি যে গোলাবারুদ এবং অস্ত্র এখনো আমরা উদ্ধার করতে পারি নাই, সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। বাইরে থাকা কয়েদিদের দ্রুত গ্রেপ্তার সহ অস্ত্র উদ্ধার করা হবে বলে প্রত্যাশা জেলাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাজেটে প্রত্যাশিত মনোযোগ পাচ্ছে না শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্প। 2 খাতের বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে আগামী 2025-26 অর্থবছর। শুধু শিক্ষা ও স্বাস্থ্য খাতেই নয়, বরাদ্দ কমবে আরও 8 খাতে। সাদ আহমেদের রিপোর্ট। চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল 2,65,000 কোটি টাকা। সেটা কমিয়ে আগামী অর্থবছরে করা হচ্ছে 2,16,000 কোটি টাকা। চলতি অর্থবছরের চেয়ে এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ কমেছে প্রায় 3,000 কোটি টাকা, আর স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে 2,500 কোটি টাকা। খসড়া এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতকে। এ খাতে মোট 58,973 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এতে বরাদ্দ রাখা হচ্ছে 32,392 কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে শিক্ষা খাতে। আগামী অর্থ বছরের এ খাতে বরাদ্দ থাকছে 28,557 কোটি টাকা, আর স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হচ্ছে 18,148 কোটি টাকা। অর্থাৎ পরিবহন ও যোগাযোগ খাতে শিক্ষার দ্বিগুণ ও স্বাস্থ্যের 3 গুণেরও বেশি বরাদ্দ রাখা হচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে পৃথিবীর যে 10টি দেশ অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়, বাংলাদেশ তার একটি। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মৌলিক স্বাস্থ্যসেবা পেতে একজন বাংলাদেশির বছরে 10,745 টাকা খরচ করতে হয়, অথচ এ খাতে মাথাপিছু বরাদ্দ 7,076 টাকা। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কম বিনিয়োগ দেশের জন্য হতে পারে অশনি সংকেত। শিক্ষা স্বাস্থ্যতে যদি কম বিনিয়োগ করি সরকারের দিক থেকে, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা অশনি সংকেত দেশের জন্য। তখন কিন্তু দীর্ঘমেয়াদে আমরা ভালো প্রবৃদ্ধি অর্জন, বিনিয়োগ এবং একটা সুস্থ সম্ভাবনাময় জাতি তৈরি করতে পারবো না। এডিপির প্রকল্পগুলো এমনিতেই কম বাস্তবায়িত হয় এবং তাতে দেখা যায় যে বাস্তবায়িত যতটুকু হয় সেটুকু জিডিপির হয়তো 0.6-0.7%-এর মতো। এইটা দিয়ে একটা সুস্থ জাতি আমরা কিভাবে তৈরি করব? সুস্থ ও সম্ভাবনাময় জাতি তৈরিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে পরামর্শ দেন অর্থনীতিবিদ। হবে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলেছে এবং বিশ্বব্যাংক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। ঈদুল আজহা ঘিরে আলোচনায় ঢাকা সিটির বর্জ্য ব্যবস্থাপনা ইস্যু। একই সঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসন মোহাম্মদ এজাজ জানান, বজ্র ও মশক নিধনে কাজ করবে সেনাবাহিনী। অথচ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এমন বিষয়ে নিয়ে কোনো আলোচনা হয়নি তাদের সঙ্গে। তাহলে কিসের ভিত্তিতে উত্তর সিটি প্রশাসনের এমন মন্তব্য? দর্শক, বাকিটা দেখুন শাহাদাত নিশাদের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদের রাজধানী 2 সিটির বড় চ্যালেঞ্জ বজ্র ব্যবস্থাপনা। একই সঙ্গে এই সময়টাতে অনেকটাই চোখ রাঙায় ডেঙ্গু। এ নিয়ে সিটি কর্পোরেশনের বা প্রস্তুতি কতটুকু, সে কথা না হয় একটু পরে জানাবো আমরা। তার আগে ঘুরে আসি সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজধানীতে বজ্র ব্যবস্থাপনা নিয়ে হঠাৎ সেনাবাহিনীর ফেসবুক পোস্ট, পাল্টা জবাবে উত্তর সিটি কর্পোরেশন। জেনে আসি ঘটনার নেপথ্যের কারণ। আমরা চেষ্টা করবো এবার আর্মিকে ডিপ্লয় করার জন্য,
যারা ময়লা কালেকশন করেন, এখনো তো আমরা এদেরকে কোনো ধরনের অনুমতি দেই নেই। তো এটা আমরা আর্মির মাধ্যমে কোরবানির আগে আমরা এটার প্রসেসে নিয়ে যাব। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনায় সেনাবাহিনীকে কাজে লাগাবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। মূলত উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের এই বক্তব্যকে ঘিরেই দ্বন্দ্ব। সেনাবাহিনী করবে বজ্র ব্যবস্থাপনা ও মশক নিধনের কাজ, আসলেই কি তাই? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর প্রতিক্রিয়া, যেখানে উল্লেখ করা হয় এ ধরনের বিষয়ে অবগত নয় সেনাবাহিনী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনেও জানানো হয় সেনাবাহিনী বজ্র ব্যবস্থাপনায় কাজ করে না। পরিষ্কার বা মশক নিধনে সেনাবাহিনী কাজ করে না, বা উনি কিভাবে কোথা থেকে বলেছেন এই বিষয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। অন্যদিকে পাল্টা বিজ্ঞপ্তি দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে এমন মন্তব্যের পুরোপুরি অস্বীকার করা হয়। এ নিয়ে দেশ টিভির মুখোমুখি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এমন মন্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে। মূলত বজ্র ও মশক নিধনে সেনাবাহিনীর অঙ্গ সংগঠন বিএমটিএফ কাজ করবে। সেনাবাহিনী তো আর হবে না সরাসরি, ওই শব্দটা ওইভাবে যাওয়াটা হচ্ছে যে আমরা টেকনিক্যালি যে বিএমটিএফ, যেহেতু আমাদেরকে বিএমটিএফ সাপোর্ট দেয়, সেনা কল্যাণ সাপোর্ট দিচ্ছে, তো সেনাবাহিনীর সহযোগী সংস্থাগুলো আছে, এটা কিন্তু আমরা সেনাবাহিনীর সংস্থা হিসেবেই জানি। নেভিও তো আমাদেরকে সহায়তা দিচ্ছে। তো সেরকমভাবে বিএমটিএফ আমাদেরকে মশার ক্ষেত্রে আমরা একটা আলোচনা করে আমি ফাইল অলরেডি সাইন করে দিয়েছি। অবশ্য এ নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এখনো এ নিয়ে কোনো কথাই হয়নি বিএমটিএফ এর সঙ্গে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবারের ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানজটে ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে ঘরমুখী মানুষের। দুটি মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে বিভিন্ন স্থানে ফাটল, বড় গর্ত আর মোড়ে মোড়ে যানবাহনের জটলার দুর্ভোগে পড়তে হবে এই পথের যাত্রীদের। সঙ্গে পশুবাহী ট্রাকের বাড়তি চাপে সড়কে ধীরগতির শঙ্কা বেড়েছে। বিল্লাল হোসেনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ঈদ যাত্রায় প্রতি বছরই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশ হয়ে রাজধানী ছাড়েন দক্ষিণাঞ্চলের মানুষ। তবে মহাসড়কের ৩০ কিলোমিটারের মধ্যে মেঘনা টোল প্লাজায় ধীরগতি, সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষত থাকায় স্বাভাবিক যান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া মহাসড়কের শিমরাইল, কাঁচপুর ও মেঘনা এলাকার কাছাকাছি অস্থায়ী গরুর হাট করায় পশুবাহী পরিবহনের বাড়তি চাপে যানজটের সংখ্যা বেড়েছে। ঈদ যাত্রায় যানজট এড়িয়ে নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে চান এ পথের যাত্রীরা। রাস্তাঘাট যানজট হয়, এখানে লোকাল গাড়িগুলো দাঁড়ায় যাত্রী ওঠানামা করে, তারপরে ট্রাকের যানজট। এখানে গরুর হাট যেন না বসে, এটা হইলে জনসাধারণের চলাফেরা কষ্ট হয়। যানজট, এই যে গাড়ি যেখানে সেখানে ব্রেক করে, এটা আমাদের জনসাধারণের জন্য ক্ষতিকর, এটা যেন না হয়। ঈদ যাত্রায় যানজটে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা রয়েছে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে। 2 লেনের এ মহাসড়কের 21 কিলোমিটারের মধ্যে রূপসী, তারাবো ও বড়পা এলাকায় বড় বড় গর্ত আর মোড়ে মোড়ে যানজটে ভোগান্তিতে পড়বে যাত্রীরা। এছাড়াও মহাসড়কটিতে 4 লেনের নির্মাণ কাজ চলায় প্রায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। রাস্তার যে অবস্থা, এই অবস্থা আসলে ঈদের ভোগান্তিতে মানুষ অনেক কষ্ট করতে হবে, এবং আমার মনে হয় বর্ষার আগে রাস্তাটা কমপ্লিট করা উচিত। এই রাস্তার দুই সাইডে কোনো জায়গা নেই, আর এই যে সাধারণ এই যে সিঙ্গেল রাস্তার মধ্যে এই যে ভ্যান, রিক্সা, সাইকেল, অটো, মোটর সবগুলো উঠে যায়, মানে যাত্রীও ভোগান্তি, আমরা ড্রাইভার আরও ভোগান্তি। দুটি মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। এছাড়াও সড়ক মেরামত সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা নিয়মিতভাবে এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। নিয়মিতভাবে যে অবৈধ স্ট্যান্ড, অবৈধ দোকানপাট, এগুলো উচ্ছেদের জন্য আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। আমাদের বিভিন্ন মেরামত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যেখানে ফাটল রয়েছে, যেখানে গর্ত রয়েছে, সেগুলো মেরামতের কার্যক্রম ইতিমধ্যে চলমান আছে, এবং আমরা আশা করছি ঈদের এক সপ্তাহ আগেই আমরা সকল মেরামত কার্যক্রম শেষ করতে পারব। ঈদ যাত্রায় দুটি মহাসড়ককে ঘিরে পশুবাহী যানবাহনে শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, দেশ টিভি। হাটে যাওয়ার ঝক্কি ঝামেলা এড়াতে অনেকেই কোরবানির পশু কিনতে যান ফার্মে। আকার দেখে নয়, রাজশাহীর এসজে ফার্মে গরু বিক্রি হচ্ছে কেজি দরে। প্রতিদিনই সেখানে আসছেন ক্রেতারা, পছন্দ করে কিনছেন কোরবানির পশু। কাজী শাহেদের প্রতিবেদন। মন কিংবা আকারে বড় ছোট দেখে নয়, কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির গরু। 480 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এক একটি গরু। সুযোগ থাকছে বাছাই করে কেনার, দর একই। অনেকে বুঝতে পারে না যে গরুর ওজন কত হবে, গরু নিয়ে গিয়ে কেমন নিলাম, তো এই জন্যই আমরা এখানে লাইভ ওয়েটের সিস্টেম করছি এবং ওজনে গরু বেচছি। 480 টাকা কেজি দরে আমরা এখানে
এখানে ইচ্ছা মতো যারা ক্রেতা আছে তাদের সুযোগ থাকছে, যে কোনো গরু উনি ইচ্ছা মতো বেছে নিয়ে উনি গরুটা নিতে পারবে। খামারে থাকা গরুর পরিচর্যা ও ওজন নিয়ন্ত্রণে কাজ করছেন অভিজ্ঞ কর্মীরা। খাওয়ানো হয় সবুজ ঘাস, মোটাতাজা করতে ব্যবহার করা হয় না কোনো কেমিক্যাল। আমরা একদম ন্যাচারাল খাবার খাই। এই যে আমার এখানে ঘাসের জমি আছে, ভুট্টা, গম এগুলো আমি নিজেই উৎপাদন করে থাকি। এর সাথে আমাদের এই খোলটা খালি বাইরে থেকে আসে, ইম্পোর্ট হয়, এটা আমরা এখানে উৎপাদনে সক্ষম হই না। এখানে সয়াবিন মিল, আমাদের এখানে মিল আছে, ওখান থেকে আমরা সরাসরি মিল থেকে খাবার নিই। এবং এখানে আমাদের কোনো প্রকার ফিড বা অন্য যেটা বলছেন মোটাতাজাকরণে অন্য কোনো খাবার ইউজ করা হয় না। আমরা একদম ন্যাচারাল খাবার এই ফার্মে খাইয়ে থাকি। প্রতিদিনই রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এসজে ফার্মে। পছন্দ হলে কিনছেন কোরবানির গরু। এর আগেও এখান থেকে আমি নিয়েছি, সেজন্য জানি যে এই ফার্মের গরুর মাংস অনেক উৎকৃষ্ট। কারণ আসলে আমি ক্রেতা, তারপরেও বলছি যে এখানকার ফার্মে কোনো রকম কৃত্রিম মোটাতাজাকরণের কোনো পদ্ধতি অবলম্বন করে না। স্পেশালি যে ফিড আছে এগুলো ইউজ করে না। এই যে পাশে খামারের ঘাস দেখা যাচ্ছে, তো এই ঘাস খেয়েই এই গরু বড় হয়েছে। এর আগের বছরেও নিয়ে হয়েছে, তো এখান থেকে লাইভ ওয়েটে আমরা ওয়েটটা জানতে পারি, সেই হিসাবে আমরা কিনতে পারি, এই জন্য আমাদের লাভই হয়, এই জন্য এখানে আসা। এই ফার্মে কম দাম থেকে শুরু করে উচ্চ দামে গরু মিলবে। সাধ্যের মধ্যে ক্রেতা পছন্দ করে কিনতে পারবেন গরু। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার মধ্যরাতে বহু প্রতীক্ষিত ডিম ছাড়ে মা মাছ। নদী পাড়ের শত শত জেলে রাতেই ডিম সংগ্রহে নেমে পড়েন হালদা জুড়ে। AKM নাজিমের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। দেশের একমাত্র রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে আমতোয়া পয়েন্টে প্রথম ডিম ছাড়ে মা মাছ। নদী পাড়ের শত শত জেলে রাতেই ডিম সংগ্রহে নেমে পড়েন। হালদা জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। স্থানীয়রা জানান, প্রচণ্ড বৈরী আবহাওয়ার মধ্যেও রাত 2টা থেকে স্থানীয় জেলেরা নৌকা নিয়ে ডিম সংগ্রহে নামেন। আমতোয়া এলাকায় প্রথমে কার্প জাতীয় মা মাছ ডিম ছাড়ে, এরপর সেগুলো ছড়িয়ে পড়ে নদীর অন্যান্য অংশে। জেলেরা নৌকা ও জালের সাহায্যে তা সংগ্রহ করেন। হালদা নদী গবেষকরা জানান, প্রত্যেক সংগ্রাহক গড়ে 3 থেকে 4 বালতি ডিম পেয়েছেন। ডিম সংগ্রহকারীরা বেশ উচ্ছ্বসিত। তবে এখন পর্যন্ত মোট কত পরিমাণ ডিম হ্যাচারিতে পৌঁছেছে তা নিরূপণে কিছুটা সময় লাগবে। রাত 2টার দিকে হালদা নদীর জাতীয় মা মাছ পুরোদমে ডিম ছেড়েছে। জোয়ারের সাথে সাথে সেই ডিম হালদার নদীর বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ডিম সংগ্রহকারী বাইরে রাত 2টা থেকে তারা তাদের নৌকা নিয়ে তারা ডিম সংগ্রহ করে এবং আমরা সরাসরি কথা বলে দেখেছি প্রত্যেকটা নৌকাতে গড়ে 4 থেকে 5 বালতি ডিম সংগ্রহ করা হয়েছে এবং এতে ডিম সংগ্রহকারী বাইরে কিন্তু তারা খুবই আনন্দিত। হালদা নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পূর্ণিমা বা অমাবস্যার রাতে পাহাড়ি ঢল ও বজ্রসহ বৃষ্টির সময় মা মাছ ডিম ছাড়ে। এসব ডিম পরবর্তী সময়ে হ্যাচারিতে নিয়ে সংরক্ষণ ও পোনা মাছ উৎপাদনে ব্যবহার করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। নাইজেরিয়ার আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত 115 জন। নিহত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। বুধবার থেকে টানা বর্ষণের ফলে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে নিগার রাজ্যের একাধিক এলাকা। এছাড়া নিকটস্থ বাঁধ ভেঙে পানি ঢুকে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে এখন পর্যন্ত শতাধিক মৃতদেহ উদ্ধার করা হলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে দেখা দিয়েছে চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার কাজ অব্যাহত রেখেছে রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। কানাডায় দাবানল ছড়িয়ে পড়েছে ভয়াবহ আকারে। মানিডোবা ও সাক্কাচুয়ানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সেই সঙ্গে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও। ফাতেমা তাসনিমের রিপোর্ট।
কানাডার পশ্চিম ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। মানিটোবা ও সাসকাচুয়ানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়াও বৃহস্পতিবার থেকে কানাডার উত্তর পশ্চিম অঞ্চল ও আলবার্টা থেকে কুইবেক পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল রয়েছে চরম ঝুঁকিতে। তীব্র দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের দিকেও বিপজ্জনক ধোঁয়া ছড়িয়ে পড়ছে। কানাডা জুড়ে জ্বলছে প্রায় 200 দাবানল। কানাডিয়ান ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী প্রায় অর্ধেকই নিয়ন্ত্রণে নেই। বুধবার দাবানলের সময় ওয়াকউইনের আশেপাশে মেঘের মতো বিশাল ধোঁয়া উঠতে দেখা গেছে। সাসকাচুয়ানে প্রায় 17টি দাবানল সক্রিয় রয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে 15টি সম্প্রদায়ের মানুষকে। সেই সঙ্গে আবহাওয়া অবনতি সম্পর্কে সতর্ক করে বলা হয়েছে পূর্বাভাস অনুযায়ী সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। It's a very serious situation that we're faced with in Saskatchewan. সাসকাচুয়ানে আমরা গুরুতর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। আমাদের দ্রুতই বৃষ্টির প্রয়োজন, কিন্তু আবহাওয়া পূর্বাভাসে এটি না থাকার কারণে আমাদের প্রদেশ, সম্প্রদায় ও উত্তরাঞ্চলে বসবাসকারীদের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত করার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করছি। অন্যদিকে মানিটোবাতে প্রায় 17,000 মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্লিনফ্লন, পিমিসিকামাক ক্রি নেশন, ক্রস লেকের উত্তরাঞ্চলীয় সম্প্রদায় ও ম্যাথিয়াস কলম্বো ক্রি নেশন। মানিটোবায় জরুরি অবস্থা বহাল থাকবে প্রায় 1 মাস। কানাডার চার্চিলে দাবানল নিয়ন্ত্রণে ছুটে যান দমকল কর্মীরা। এ সময় হেলিকপ্টারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বন্ধ রাখা হয়েছে আলবার্টা প্রদেশে তেল ও গ্যাস উত্তোলন। এবছর কানাডায় এখন পর্যন্ত 1.58 মিলিয়ন একরের বেশি দাবানলে পুড়ে গেছে, যা বিগত 10 বছরের তুলনায় গড়ে প্রায় 40% বেশি। কানাডিয়ান ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের মতে শুধুমাত্র মানিটোবাতে পুড়ে গেছে 4,90,000 একর জমি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের নৌশক্তি নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। যদি অপারেশন সিঁদুরে নৌবাহিনী সক্রিয় লড়াইয়ে অংশ নিত, তবে পাকিস্তানের পরিণতি 1971 সালের চেয়েও ভয়াবহ হতো এবং দেশটি 4 ভাগে বিভক্ত হয়ে যেত বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার আরব সাগরে মোতায়েন করা রণতরী পরিদর্শনের কালে এমন কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী। রায়হান কবির শুভ্র রিপোর্ট। গেল 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা চালায় ভারত। সামরিক পদক্ষেপের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। এই অপারেশনে নৌসেনা সক্রিয় হলে পাকিস্তান 4 টুকরো হয়ে যেত বলে হুঙ্কার দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার আরব সাগরে মোতায়েন করা রণতরী INS বিক্রান্তে পরিদর্শনকালে প্রতিপক্ষকে রুখতে ভারতীয় নৌসেনার দক্ষতার ভূয়সী প্রশংসা করেন তিনি। এ সময় যুদ্ধজাহাজে দাঁড়িয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের কথা স্মরণ করেন রাজনাথ সিং। খামোশ रहकर भी भारतीय सेना ने 1971 সাল সাক্ষী। ভারতীয় নৌসেনা যখন কাজ শুরু করেছিল তখন পাকিস্তান দুটুকরো হয়ে গিয়েছিল। অপারেশন সিঁদুরেও যদি ভারতের নৌসেনা কাজে নামতো তাহলে আর দুটুকরো নয়, এবার 4 টুকরো হয়ে যেত পাকিস্তান। পাকিস্তানের ভাগ্য ভালো যে অপারেশন সিঁদুরের সময় নৌসেনা বীরত্ব দেখায়নি। এদিকে জম্মু কাশ্মীরের যে অংশটি বর্তমানে পাকিস্তানের দখলে রয়েছে সেখানকার বাসিন্দারা স্বেচ্ছায় এবং শীঘ্রই ভারতে ফিরে আসবেন বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাসবাদ দমন ইস্যুতে নয়াদিল্লি তার কৌশল পুনর্বিবেচনা ও পুনর্নির্ধারণ করেছে এবং ইসলামাবাদের সঙ্গে শুধুমাত্র সন্ত্রাসবাদ দমন এবং পাকিস্তানের দখলকৃত কাশ্মীর নিয়ে সংলাপ হতে পারে বলেও জানান তিনি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত CII বিজনেস সামিট সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন রাজনাথ সিং। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।